হ্যাঁ দেখো, এটা এপিটিএ টেস্ট পেপারে ফার্স্ট পেজ। মূলধনের মজুদ ভাণ্ডারের বৃদ্ধির পরিমাণ ড্যাশকে নির্দেশ করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিনিয়োগ। মূলধনের মজুদ ভাণ্ডার, তার মানে কি মূলধনের মূলধনটা কিসের উপর নির্ভর করে? যত দেশে বিনিয়োগ বাড়বে তত মূলধন বেশি করে সৃষ্টি হবে। সেই জন্য বিনিয়োগের সঙ্গে মূলধনের মজুদ ভাণ্ডারের সম্পর্ক রয়েছে। বিনিয়োগ বাড়লে মূলধনের মজুদ ভাণ্ডার বাড়বে। নেক্সট হচ্ছে জাতীয় আয় একটি অবশ্যই প্রবাহ ধারণা, ফ্লো কনসেপ্ট। কারণ জাতীয় আয় মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক, মেনলি বাৎসরিক কোনো একটা দেশের জাতীয় আয় এইভাবেই নির্ধারণ করা হয়। তাহলে এই সময় ভিত্তিতে যদি কোনো জাতীয় আয় ধারণা হয় তখন সেটাকে বলে প্রবাহ ধারণা বা ফ্লো কনসেপ্ট। এনএনপি ইকুয়াল টু সবাই জানো তোমরা, জিএনপি মাইনাস ডি, অর্থাৎ ডেপ্রিসিয়েশন মানে অবচয়। আচ্ছা, জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে যদি ভাগ করে, এটাও তোমরা সবাই জানো যে কোনো দেশের জাতীয় আয়কে যদি সেই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা মাথাপিছু আয় হয়। প্রান্তিক ভোগ প্রবণতা মান হচ্ছে এটা 0.6 হবে। এটা শুধু 6 ছাপানোটা একটু ভুল হয়েছে। 0.6 হলে বিনিয়োগ গুণকের মান হবে অবশ্যই এটা তোমার 0.6 হলে অ্যাকচুয়ালি তো প্রান্তিক ভোগ প্রবণতা 1/1 মাইনাস এমপিসি হওয়া উচিত। তাহলে 1/0.4, তার মানে 4/10। হ্যাঁ, 0.4 মানে হচ্ছে তোমার 4/10, 10/4, 2.5 হবে। এটা 2.5 হবে। এ অ্যান্সার হবে। হ্যাঁ, এটা এ অ্যান্সার হবে 2.5। আচ্ছা, গড় ভোগ প্রবণতায় এপিসি আর এপিএস যদি যোগ করা হয় তাহলে অবশ্যই 1 হবে। বাণিজ্য উদ্বৃত্ত হলো সেবা কার্যের আমদানি রপ্তানি না দ্রব্যের আমদানি রপ্তানি? অবশ্যই দ্রব্যের রপ্তানি আমদানি। কেন? কারণ বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে দৃশ্য রপ্তানি, দৃশ্য আমদানি। দৃশ্য মানে কি? দ্রব্য, যেটা চোখে দেখা যায়। আর সেবা কার্য হলে তো অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা বাণিজ্য উদ্বৃত্তের হিসেবের মধ্যে হবে না। সেই জন্য উত্তর সি। আচ্ছা, 8এরটা দেখো, দুটি দেশের অর্থ যে হারে পরস্পরের সঙ্গে বিনিময় হয় তাকে বলে হচ্ছে বিনিময় হার। এটা তো সবাই জানো। হ্যাঁ, মানে ডলার আর টাকা, কত ডলারে কত টাকা, এই হিসেবকে বলা হয় বিনিময় হার। জিডিপির হ্রাসক সূত্রটি এইটা একটু দেখে, প্রথমটাই এখানে অ্যান্সার, প্রথমটাই, কিন্তু এটা মনে হচ্ছে আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি ইন্টু 100 হবে। দেখে নেবে একটু। আচ্ছা, এবার বলছে নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? মূলধনী লাভটা হচ্ছে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। দেখো, মজুরি জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত, স্বনিযুক্ত ব্যক্তির আয় ঢুকবে, খাজনা তো অবশ্যই ঢুকবে। মানে এই তোমার কী বলে, RWI পাই। আর মানে রেন্ট, ডাব্লিউ মানে ওয়েজেস, আই মানে ইন্টারেস্ট, আর খাজনা হচ্ছে এই পাই হচ্ছে তোমার মুনাফা। এগুলো তো অবশ্যই ঢুকবে, তার সঙ্গে স্বনিযুক্ত ব্যক্তিরা। কিন্তু মূলধনী লাভ জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। কারণ মূলধনী লাভ সাধারণত, বিশেষ করে যদি 1 বছরের মধ্যে হয়, আমি একটা জমি কিনলাম 2 লাখ টাকা দিয়ে, সেটা 2.5 লাখ টাকায় বিক্রি করে দিলাম ওই বছরের মধ্যেই, তাহলে এই যে লাভটা হলো, বা শেয়ারের বিক্রি করে যে লাভ হলো, এগুলো কিন্তু জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। আচ্ছা, বিনিয়োগ গুণকের মান এটা তোমরা সবাই জানো, 1/1 মাইনাস এমপিসি। এ উত্তর। নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়? বার্ধক্য ভাতা অবশ্যই হস্তান্তর পাওনা, বেকার ভাতা অবশ্যই হস্তান্তর পাওনা, দান হস্তান্তর পাওনা, কিন্তু জাতীয় ঋণের সুদ হস্তান্তর পাওনা নয়। আচ্ছা, হস্তান্তর পাওনা কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবে। হস্তান্তর পাওনা মানে যে কোনো ধরনের, মানে একজনের কাছ থেকে আর একজন যদি আয় হয়, অর্থাৎ এই আয়টা কিন্তু জাতীয় আয়ের মধ্যে কিন্তু ঢুকবে না হস্তান্তর পাওনা। তার কারণ এগুলো হচ্ছে তোমার ওই জমি, শ্রম, মূলধন, উদ্যোগ, এগুলো থেকে ইনকাম হচ্ছে না, সেই জন্য এগুলো জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। এইটাকে হচ্ছে হস্তান্তর পাওনা বলে। যাবতীয় সরকারি প্রকল্প বা দান, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এগুলো সব হচ্ছে হস্তান্তর পাওনার মধ্যে হবে। ভারসাম্য জাতীয় আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, এখানে সি উত্তর হবে। এমপিসি 0 থেকে বড়, একের থেকে ছোট। লেনদেন উদ্বৃত্ত, এটা খাতের সংখ্যা। খাত হচ্ছে দুটো লেনদেন উদ্বৃত্তির হিসেবে, একটাকে চলতি খাত বলে, একটাকে মূলধনী খাত বলে। একটাকে কারেন্ট অ্যাকাউন্ট আর একটাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, উপাদান মূল্যে এনএনপি, এটা নিশ্চয়ই জানো যে বাজার মূল্যে এনএনপি মাইনাস পরোক্ষ কর মাইনাস তোমার ভর্তুকি,
এই জিনিসটা হবে কিন্তু। তাহলে তোমার এই যে আগেরটা যেটা রয়েছে এতে, এ কিন্তু হবে না, কারণ এখানে মাইনাস পরোক্ষ কর, আর ওটা করলে প্লাস ভর্তুকি হবে। অর্থাৎ তুমি যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে হচ্ছে মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি, কিন্তু ব্র্যাকেটের মধ্যে প্লাস ভর্তুকি এটা কিন্তু হবে না, এ কিন্তু নয়, সি উত্তর। আচ্ছা, এইবারে দেখো 16 নম্বর, সমতার বাজেট গুণকের মান সবসময় এক হবে। আর নিচের বিবৃতিগুলো দেখো, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় হলো বদ্ধ অর্থনীতির দুটি উপাদান। বদ্ধ অর্থনীতিতে অবশ্যই ভোগ ব্যয় বিনিময় মানে আর সরকারি ব্যয়, অর্থাৎ C+I+G, এইটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। আর সামগ্রিক চাহিদা রেখাটি মূল বিন্দুগামী এবং ঋণাত্মক ঢাল বিশিষ্ট, কিন্তু মূল বিন্দুগামী হতে পারে না। ঋণাত্মক ঢাল হলে মূল বিন্দুগামী হবে না, মূল বিন্দুগামী হলেই সেটা পজিটিভ ঢাল হবে, কিন্তু সামগ্রিক চাহিদা রেখা কখনোই পজিটিভ ঢাল হয় না। সামগ্রিক যোগান রেখা পজিটিভ ঢাল, কিন্তু সামগ্রিক চাহিদা রেখা ঋণাত্মক ঢাল হয়, আর ঋণাত্মক ঢাল হলে মূল বিন্দুগামী হবে না। সেই জন্যে এর অ্যান্সার হচ্ছে তোমার সি। আচ্ছা, 18টা দেখো, ধরা যাক কোনো দেশে বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে 5,000 কোটি টাকা ঘাটতি মানে কি তোমার দৃশ্য রপ্তানি আর দৃশ্য আমদানি। তাহলে এবার তোমায় জিজ্ঞাসা করেছে রপ্তানির পরিমাণ কত। রপ্তানির পরিমাণ যদি 5,000 হয় আর 10,000 হচ্ছে আমদানি হয়, সেক্ষেত্রে ঘাটতি হচ্ছে 5,000, সেজন্য অ্যান্সার বি। মিতব্যয়িতার ধাঁধা খুব ভালো করে জানবে, এটার উপর কোশ্চেন পড়বেই। প্যারাডক্স অফ থ্রিফট আমার ধারণা, কারণ এইটা দেখবে, এটার মানে কি, আমরা যা সাধারণত জানি যে সঞ্চয় যদি বাড়ে তাহলে হচ্ছে কী হয়, দেশে সামগ্রিক সঞ্চয় বাড়বে। এটা একটা সাধারণ কমন সেন্স তাই বলে যে ব্যক্তিগত সঞ্চয়, অর্থাৎ তুমি যদি সঞ্চয় বাড়াও তাহলে হচ্ছে সামগ্রিক সঞ্চয় বেড়ে যায়। কিন্তু যদি প্রত্যেকে এই কথা মনে করে, সারা দেশ জুড়ে লোক যদি সবাই শুধু সঞ্চয় করতে থাকে, তখন কিন্তু যেটা সর্বনাশ হবে সেটা হচ্ছে দেখবে মানুষের ভোগ তখন কমে যাবে। এবার ভোগ যদি কমে যায় তাহলে তো মালের বিক্রি কমে যাবে, মালের বিক্রি কমে গেলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে গেলে কারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিক ছাঁটাই হবে, তখন প্রোডাকশান আরও কমে যাবে, তখন ভোগ আরও কমে যাবে, যার ফলে দেশ তখন উল্টো দিকে চলবে। সেই জন্যে সঞ্চয় ভালো, কিন্তু প্রত্যেকটি লোক যদি সঞ্চয়ের দিকে মন দেয় সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বিপদ দেশের সামনে। সেই জন্য ব্যক্তিগত সঞ্চয়ের প্রবণতা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের সামগ্রিক সঞ্চয় আলটিমেটলি কমতে থাকে, কারণ ইনকামটা কমে যায়, উৎপাদন কমে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে বলা হয় প্যারাডক্স অফ থ্রিফট বা মিতব্যয়িতার ধাঁধা। অর্থাৎ তুমি যদি সব লোক, দেশের সমস্ত লোক যদি মিতব্যয়ী হয়ে ওঠে, সেটা কিন্তু দেশের অর্থনীতির পক্ষে খুবই খারাপ। এইটা হচ্ছে মিতব্যয়িতার ধাঁধা, এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে। আর এটা আগেই বললাম, বদ্ধ অর্থনীতি মানে আমদানি রপ্তানি হবে না, সেজন্য শুধু C+I+G। আর যদি মুক্ত অর্থনীতি হয় তার মানে আমদানি রপ্তানি হবে, সেক্ষেত্রে কিন্তু ডিটা হতো C+I+G + X - M। এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। ট্রেন থিওরির প্রবক্তা তোমরা নিশ্চয়ই জানো, দাদাভাই নৌরোজি। উনি বারবার বলেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যকালে আমাদের এখান থেকে প্রচুর ধনসম্পদ বিদেশে চলে গিয়েছিল, বিশেষ করে ইংল্যান্ডে চলে গিয়েছিল। সে ক্যাশ টাকা হতে পারে, গোল্ড হতে পারে, নানাভাবে হচ্ছে আমাদের দেশের সম্পদ তোমরা ইতিহাস পড়লেই বুঝতে পারবে যে ওই জন্যেই দাদাভাই নৌরোজিকেই বলা হয় ট্রেন থিওরির প্রবক্তা। আচ্ছা, ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমাবনতির কারণ, এটা এ বি দুটোই দেখে নেবে তোমরা ভালো করে। আচ্ছা, প্রথমবার উচ্চফলনশীল বীজের ব্যবহার অ্যাকচুয়ালি ভারতে হয় এটা 1965-এ মেন এটা স্টার্ট হয়। এখানে যেহেতু রয়েছে আমার মনে হয় 1966 হচ্ছে এখানে অ্যান্সার সি। গ্রেট প্রোলেতারিয়ান কালচার, প্রোলেতারিয়ান কনসেপ্ট শব্দটাই হচ্ছে ভালো করে বুঝবে। প্রোলেতারিয়ান হচ্ছে একটা জার্মান শব্দ, বুর্জুয়া আর প্রোলেতারিয়া, যে দুটো শ্রেণী বা কাস্টের কথা প্রথম মার্কস বলেছিলেন। হ্যাঁ, প্রোলেতারিয়ান আর তো স্বাভাবিকভাবেই এখানে গ্রেট প্রোলেতারিয়ান কালচার বিপ্লব যেটা করে সেটা মাও জেদং চীনে করেছিলেন, এ অ্যান্সার। তারপরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতি ছিল মূলগতভাবে কৃষি নির্ভর। অবশ্যই কৃষিক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে সরকারি উদ্যোগের অভাব, নগদ শস্যের উৎপাদন, জমিদার কর্তৃক উচ্চ ফলন, হ্যাঁ সবকটাই হচ্ছে ক্ষতিকর প্রভাব। তাহলে দুটোই সঠিক, এটা দেখে নেবে। ব্রিটিশ সময়কালে ভূমিসত্ত্ব কত ভাগে বিভক্ত ছিল? ভূমিসত্ত্ব 3টে ভাগে মেন বিভক্ত ছিল, নিশ্চয়ই জানো। একটা হচ্ছে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা জমিদারি প্রথা, যেটা আমাদের এখানে পূর্ব ভারতে ছিল। একটা মহলওয়ারি, আর একটা হচ্ছে তোমার ওই যে মহলওয়ারি আর ভাইয়াচারি। হ্যাঁ, ভাইয়াচারি উত্তর ভারত, মহলওয়ারি দক্ষিণ ভারত, আর পূর্ব ভারতে হচ্ছে তোমার ওই চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা। সেই জন্য 3টে ভূমিসত্ত্ব ব্যবস্থা ব্রিটিশ সময়কালে ছিল।
1990 সালে ভারত চীনের মধ্যে পরিকল্পনায় মিল, হ্যাঁ সবচেয়ে বড় মিল হচ্ছে 90 সাল থেকেই ভারতে এবং চীনে হচ্ছে উদার অর্থনীতি, যাকে বলে প্রাইভেটাইজেশন, এইটা হচ্ছে মেন শুরু হয়, বেসরকারীকরণ। দুটো দেশই কিন্তু একই বছরে, এটা ভারত আর চীনের মধ্যে কিন্তু মিল বলতে পারে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভাঙন হয়েছিল ওই বছরই, তখন থেকেই এই জিনিসটা, এই প্রাইভেটাইজেশন শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি করতে বাধ্য হয়েছিল, আর চীন খানিকটা কৌশলগতভাবে ওরা করেছিল। পেশাগত কাঠামো মানে হচ্ছে বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত শ্রমশক্তির হচ্ছে শতাংশ। তার মানে বিভিন্ন ক্ষেত্র বলতে এখানে কৃষিক্ষেত্র, সেবাক্ষেত্র আর তোমার শিল্পক্ষেত্র, মানে প্রাথমিক ক্ষেত্র মানে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর সার্ভিস সেক্টর, এই তিনটে সেক্টরে কে কোন মানুষ কতটা নিযুক্ত রয়েছে সেইটাকেই বলা হয় পেশাগত কাঠামো। ভারতে ভূমি সংস্কার কর্মসূচির উদ্দেশ্য ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, একটা হচ্ছে কৃষিতে উৎপাদিকা শক্তি বৃদ্ধি অবশ্যই, আর একটা আয় বৈষম্য হ্রাস, এখানে দুটোই গুরুত্বপূর্ণ কারণ। তবে কৃষিতে উৎপাদিকা শক্তি বৃদ্ধির থেকেও হচ্ছে আয় বৈষম্য হ্রাসটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ আমরা জানি সবুজ বিপ্লবের ফলে কৃষির উৎপাদিকা শক্তি বেড়েছিল, কিন্তু আয় বৈষম্য কিন্তু খুব একটা কিন্তু কমেনি, বরং আয় বৈষম্য বেড়ে গিয়েছিল। কারণ ওখানে যারা বৃহৎ চাষি, বড় জোতের জমি যারা চাষি, তারা মেন লাভবান হয়েছিল, কিন্তু যারা গরিব ভূমিহীন চাষি বা যারা ক্ষেতমজুর, তাদের ক্ষেত্রে কিন্তু সবুজ বিপ্লবের প্রভাব খারাপ পড়েছিল। এগুলো তোমাদের বুঝতে হবে। আর ভূমি সংস্কারের ফল কিন্তু যারা ভূমিহীন চাষি অথবা যারা ক্ষেতমজুর ছিল, তাদের পক্ষে কিন্তু আশীর্বাদ স্বরূপ হয়েছিল, যার ফলে টোটাল পশ্চিমবঙ্গের উৎপাদন কিন্তু অনেক বেড়ে গেছিলো। যদিও পশ্চিমবঙ্গের প্রযুক্তিগত ব্যবহার প্রথম দিকে সেইভাবে মোটেই হয়নি, এখনও পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অসুবিধা আছে, কারণ পশ্চিমবঙ্গের জমিগুলো হচ্ছে ছোট ছোট জোতের মালিক। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের সাফল্য, এটা তো জানোই, পাঞ্জাব। অপারেশন বর্গার উদ্দেশ্য ছিল মেনলি কৃষকদের অধিকারকে সুরক্ষিত করা, হ্যাঁ, শিল্পপতিদের অধিকার সুরক্ষার প্রশ্নই নেই, প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া প্রশ্নই নেই, প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া সবুজ বিপ্লবের উদ্দেশ্য ছিল, কিন্তু কৃষকদের অধিকারকে সুরক্ষিত করাই হচ্ছে অপারেশন বর্গা। একটা আইন পশ্চিমবঙ্গে 1978 সালে বামফ্রন্ট সরকার করেছিল, তোমরা নিশ্চয়ই পড়েছো। ছদ্মবেশী বেকারত্বের প্রান্তিক উৎপাদনশীলতা ক্ষমতা অবশ্যই শূন্য। ছদ্মবেশী বেকারত্ব মানে কি? মনে করো একটা জমিতে 10 জন শ্রমিক কাজ করছে, একটা পরিবারে ধরো 10 জন রয়েছে, তারা কাজ করছে। এবারে সেই পরিবারে একটা নতুন সদস্য হলো, তার 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, সে বেকার, হয়তো পড়াশোনা করেছে কিন্তু অন্য কোনো চাকরি পাচ্ছে না, তাকে বাবা মা বললো যে তুমিও আমাদের সঙ্গে জমিতে কাজ করো। তাহলে এই 11তম ব্যক্তিও কিন্তু কাজে লেগে পড়লো। কিন্তু এর ফলে যদি জমির উৎপাদন না বাড়ে, মনে করো 10 জন কাজ করছে, 10 বস্তা ধান হচ্ছে, 11 জন কাজ করছে, সেই 10 বস্তাই ধান হচ্ছে, তাহলে এই 11তম যিনি যোগ দিল, তাকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে বেকার নয়, সে কাজ করছে, কৃষিক্ষেত্রে যুক্ত, কিন্তু সেই যুক্তির তো কোনো মানে নেই, কারণ ওখানে তো কোনো উৎপাদন বাড়ছে না। আগেও 10 বস্তা, তখনও 10 বস্তা হচ্ছে। এই যে 11তম যে ব্যক্তি, একে বলা হয় ছদ্মবেশী বেকার। তাহলে এই ছদ্মবেশী বেকার অ্যাকচুয়ালি উৎপাদন কী করলো? জিরো। সেই জন্য ছদ্মবেশী বেকারের প্রান্তিক উৎপাদনশীলতা সবসময় শূন্য হয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মাথায় রাখবে। ছদ্ম বেকারের উৎপাদনশীলতা তাহলে শূন্য, প্রান্তিক উৎপাদনশীলতা, যাকে বলে এমপি, মার্জিনাল প্রোডাক্ট, জিরো। MGNREGA নিশ্চয়ই জানো, মহাত্মা গান্ধী এনরেগা, হ্যাঁ, রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটা হচ্ছে 100 দিনের কর্মসূচি, তোমরা জানো 100 দিনের কাজ, বছরে কর্মক্ষত ব্যক্তিদের 100 দিনের কাজ, এটা তাহলে উত্তর হচ্ছে তোমার সি। সবুজ বিপ্লবের আগে ভারত মূলত খাদ্যশস্য আমদানি করতো সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মেনলি গম তো প্রচুর পরিমাণে আমদানি করতো, এছাড়াও মানে যত খাদ্যশস্য আছে ম্যাক্সিমামই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবুজ বিপ্লবের। কিন্তু সবুজ বিপ্লবের পর ভারত ধীরে ধীরে স্বনির্ভর হয়ে ওঠে, অন্তত খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করবার আর দরকার পড়ে না। তারপরে দেখো ভারতের স্বাধীনতার জাতীয় আয়ের বৃদ্ধির হ্রাসের কারণ হচ্ছে সবগুলোই দেখবে। স্বাধীনতার পরে জাতীয় আয়ের হিসেবে সরকারি ক্ষেত্রের নিট, জাতীয় আয়ের অবদান প্রথম দিকে অবশ্যই বৃদ্ধি পেয়েছিল, কারণ ব্রিটিশ আমলে তো সরকারি বিনিয়োগ কিছুই ছিল না, কিন্তু স্বাধীনতার পর থেকে লৌহ ইস্পাত শিল্প থেকে শুরু করে বহু শিল্পক্ষেত্র, বিশেষ করে রেল এবং লৌহ ইস্পাত শিল্প, এখানে ব্যাপকভাবে সরকার পয়সা খরচ করে, যার ফলে সরকারি ক্ষেত্রে নিট জাতীয় আয় বেড়ে গিয়েছিল। নেক্সট হচ্ছে 37, ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া ব্যাকবোন এখনও আমরা বলতে পারি কৃষি। কৃষি ছাড়া ভারতীয়
অর্থনীতি কখনোই উন্নতি হতে পারে না। এমনকি আগামী দিনেও আমার মনে হয় ভারতীয় অর্থনীতি কৃষি, এবং সেটা প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, কিন্তু কৃষি আগামী দিনে গুরুত্বপূর্ণ, আগামী দিনেও থাকবে। 38 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধির হারের সঙ্গে যদি বিনিয়োগ বৃদ্ধি সমহারে না হয়, তাহলে তাকে নিয়োগহীন বৃদ্ধি বলে। মানে কি, দেশে উৎপাদন বাড়ছে, দেশের অর্থনীতি বাড়ছে, জাতীয় আয় বাড়ছে, অথচ বেকার কমছে না বা নিয়োগ সেইভাবে হচ্ছে না, এইটাকে বলা হয় নিয়োগহীন বৃদ্ধি। ভারতে খাদ্য নিরাপত্তার মূল কারণ অ্যাকচুয়ালি হচ্ছে মরশুমের উপর নির্ভরশীলতা। আমাদের এখানে এখনও কৃষি হচ্ছে মরশুমের উপর নির্ভর। ভালো বৃষ্টি হলে তবে হচ্ছে কৃষকদের পয়সা, কিন্তু ভালো বৃষ্টি না হলে, খরা হলে, তখন কিন্তু আমাদের কৃষকরা বিপদে পড়ে। আর কৃষকরা বিপদে পড়লেই ভারতীয় অর্থনীতি বিপদে পড়ে। আর ভারতের বর্তমানে জাতীয় আয় হিসাব করে হচ্ছে তোমার CSO, বি উত্তর। এখানে সব কটা এ হয়ে গেছে, ABCD, বি উত্তর।